Welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আজকে যখন আমি ভিডিওটি তৈরি করছি তখন আজকে ডেট হলো 5th সেপ্টেম্বর। তো 5th সেপ্টেম্বরে শিক্ষক দিবস। আমার সমস্ত শিক্ষক মহাশয়দেরকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই, আর তার সাথে সাথে তোমরা যারা আমাকে গ্রিট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তার সাথে সাথে তোমরা ভালো করে পড়াশুনো করতে থাকো। ওকে, তো আজকে আমরা শুরু করছি বায়োলজির লেকচার 6 আজকে হবে আমাদের। আর আজকে আমরা পড়ব টিস্যু। ওকে, টিস্যু স্টার্ট করব, টিস্যুর পার্ট 1। সম্পূর্ণ টিস্যুকে আমরা মোটামুটি 4টে ভিডিওর মধ্যে কমপ্লিট করে ফেলবো। ওকে, তো আগে আমরা দেখি যে টিস্যু সম্পর্কে আমাদের কি কি পড়তে হবে। টপিকস টু ডিসকাস। নাম্বার 1, হোয়াট ইজ টিস্যু? টিস্যু কি অ্যাকচুয়ালি সেটা আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ টিস্যুজ, মানে টিস্যুর শ্রেণীবিভাগ করব। তারপর প্লান্ট টিস্যু অ্যান্ড অ্যানিম্যাল টিস্যু, এই কয়েকটা হচ্ছে আমাদের এই টিস্যুর মূল আলোচ্য বিষয়। ওকে, তাহলে টিস্যুর এই কয়টা মূল আলোচ্য বিষয়ের মধ্যে আজকে আমরা যতটুকুন দেখব, আজকে আমরা প্লান্ট টিস্যু দেখব। প্লান্ট টিস্যুর মধ্যেও মেরিস্টেমেটিক টিস্যু দেখব। অ্যান্ড নেক্সট ডে আমরা প্লান্ট টিস্যুর মধ্যে যেটা রয়েছে পার্মানেন্ট টিস্যু সেটাকে দেখব। অ্যান্ড নেক্সট ডে চেষ্টা করব যে আমরা অ্যানিম্যাল টিস্যুকে কমপ্লিট করে ফেলবো। ওকে, আর ওভারঅল এই টিস্যুর সমস্ত ভিডিওর মিলিয়ে একটা পিডিএফ বানাবো। সেই পিডিএফটা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তো যাই হোক, ভিডিও শুরু করার আগে বলে দিই, তোমাদের এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে জিএস পড়াচ্ছি। ওকে, যদিও সময়ের অভাবের জন্য কন্টিনিউয়াস ভিডিও দিতে পারছি না, তবুও আমার রিকোয়েস্ট থাকবে তোমরা নিয়মিত বাড়িতে পড়তে থাকো, এবং আমি যখনই কোনো নতুন ভিডিও দিচ্ছি সেগুলো পড়তে থাকো। আর যদি তোমাদের বিশেষ কোনো অসুবিধা বা কোনো একটা সাবজেক্টে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তো আমাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের অবশ্যই সেগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আর তোমরা যদি কেউ আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল এক্সাম সলিউশন, সেটাকে ফলো করবে। সেখানে কিন্তু আমি তোমাদের ম্যাথ অ্যান্ড ইংলিশ করাচ্ছি। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে শুরু করছি আজকে আমরা টিস্যু মানে বাংলায় যাকে বলা হয় কলা। ঠিক আছে, দেখো, আমরা অলরেডি সেল পড়ে ফেলেছি। দেখো, প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে সেল মানে কি? সেল মানে হচ্ছে কোষ, অর্থাৎ একটা জীবদেহের সব থেকে ছোট্ট ইউনিট। একটা জীবদেহের কি বললাম? সব থেকে ছোট্ট ইউনিটকে আমরা বলে থাকি সেল। ওকে, এবার এই কতগুলো সেল যখন একত্রিত হয় তখন সে তৈরি করে একটা টিস্যু। বোঝা গেল? তাহলে কতগুলো সেল যখন একত্রিত হয় তখন সে তৈরি করে একটা টিস্যু। আবার এই কতগুলো টিস্যু যখন একত্রিত হয় তখন এরা তৈরি করে একটা অর্গান। ওকে, আবার এই কতগুলো অর্গান যখন একত্রিত হয় তখন তৈরি করে একটা বডি। ওকে, এইভাবেই জীবদেহ গঠিত হয়। তাহলে আমি যদি প্রশ্ন করি জীবদেহের সব থেকে ছোট্ট ইউনিট কোনটি, তাহলে জীবদেহের সব থেকে ছোট্ট ইউনিটটা কিন্তু সেল। তাহলে কতগুলো সেলের সমন্বয়ে তৈরি হয় টিস্যু, আর কতগুলো টিস্যুর সমন্বয়ে তৈরি হয় অর্গান, আর কতগুলো অর্গানের সমন্বয়ে তৈরি হয় বডি। এবার এখান থেকে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হলো যে দেখো, আমাদের শরীরে বিভিন্ন ধরনের সেল রয়েছে। ওকে, সেই বিভিন্ন ধরনের সেল এক এক ধরনের টিস্যুকে তৈরি করে। মানে আমি বলতে চাইছি, আমাদের কিডনি একটা অঙ্গ রয়েছে না, একটা অর্গান আমাদের রয়েছে কিডনি, আর একটা অর্গান আমাদের রয়েছে লিভার। ওকে, দেখো, এই কিডনি আর লিভার এই দুটোর মধ্যে তো সেম ধরনের সেল থাকবে না, আর সেম ধরনের টিস্যুও থাকবে না। তাহলে টিস্যু কি বোঝার চেষ্টা করো, কিডনির মধ্যে যে ধরনের সেলগুলো রয়েছে সেই সেল মিলে কিডনির জন্য, যেমন কিডনির মধ্যে রয়েছে নেফ্রন সেল। ঠিক আছে, সেই নেফ্রন সেল থেকে কিডনির টিস্যুগুলো তৈরি হচ্ছে। আবার লিভারের মধ্যে তার আলাদা পার্টিকুলার একটা সেল রয়েছে, সেটা দিয়ে লিভারটাকে তৈরি করা হচ্ছে। ওকে, তার মানে ভিন্ন একই প্রকারের সেল, মানে একই গোত্রের সেল, সেই একই গোত্রের সেল একত্রিত যখন হয় তখন সে একটা টিস্যু তৈরি করে। আর সেই একই ধরনের টিস্যু যখন একত্রিত হয় তখন সে একটা অর্গান তৈরি করে। যেমন করে কিডনি একটা অর্গান, লিভার একটা অর্গান। তাহলে কিডনির মধ্যে যে ধরনের সেল থাকবে সেই ধরনের সেল সেই ধরনের টিস্যু তৈরি করবে, আর সেই ধরনের টিস্যু সেই ধরনের অর্গান তৈরি করবে। ওকে, আচ্ছা, বোঝা গেছে এই কাহিনীটুকু? ভেরি গুড। এবার আমরা চলে আসি আমাদের প্রথম প্রশ্নে, যে হোয়াট ইজ টিস্যু। ঠিক, দেখো, নাম্বার 1 পয়েন্ট ইজ টিস্যু ইজ এ গ্রুপ অফ সেলস
উইথ এ কমন অরিজিন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। দেখো টিস্যু হলো একটা সেলদের গ্রুপ। টিস্যু কি? টিস্যু হলো একটা সেলদের গ্রুপ অফ সেল। হ্যাঁ, সেই গ্রুপ অফ সেল যে সেলগুলির অরিজিন মানে সৃষ্টি, সেই সেলগুলির স্ট্রাকচার এবং সেই সেলগুলির ফাংশন মানে কাজ সবগুলো একই হবে, হয়েছে। অ্যান্ড দ্যাট ওয়ার্ক টুগেদার টু পারফর্ম আ পার্টিকুলার ফাংশন, এবং তারা একটা পার্টিকুলারই ফাংশন করবে, বিভিন্ন ধরনের কাজ করবে না। যেমন করে যে এই যে আমাদের কিডনির মধ্যে আমরা যে টিস্যুগুলো পাবো সেটা কিডনির সঙ্গে রিলেটেড যে কাজ কারবার সেগুলোই করবে। আবার আমরা লিভারের মধ্যে যে সমস্ত টিস্যুগুলো পাবো সেগুলো লিভারেরই কাজ করবে। আবার প্যানক্রিয়াসের মধ্যে যে ধরনের টিস্যু পাবো সেগুলো প্যানক্রিয়াটিক যে কাজকর্ম রয়েছে সেগুলোই করবে। অর্থাৎ কি, একই অরিজিন, একই স্ট্রাকচার, একই ফাংশন। হ্যাঁ, এই কমন জিনিসগুলো নিয়ে কতগুলো সেল যখন একত্রিত হয় তখন তৈরি করে টিস্যু। ওকে, আচ্ছা। আর এই টিস্যুগুলো একটা পার্টিকুলার একটা কাজই করবে, তারা কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করবে না। এবার টিস্যুর উদাহরণ যদি আমি দেখি, দেখো প্রথম 3টি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। এই 3টে উদাহরণ হচ্ছে প্রাণীদেহের টিস্যু উদাহরণ, মানে ব্লাডও একটা টিস্যু, বোনও একটা টিস্যু, কার্টিলেজও একটা টিস্যু। ওকে, বোন কার্টিলেজ কী জিনিস এগুলো আমরা ধীরে ধীরে পড়বো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তাহলে প্রাণীদেহের টিস্যুর কথা যদি বলি তাহলে বলবো ব্লাড এক ধরনের টিস্যু, তারপর বোন এক ধরনের টিস্যু, কার্টিলেজ এক ধরনের টিস্যু। ওকে, আর যদি উদ্ভিদের কথা বলি, প্লান্টের কথা বলি, তাহলে আমি প্লান্টের দেহে জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, তারপর কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এরকম অনেক জিনিস পাবো কিনা, তো সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাহলে এই হলো প্রাণীদেহের 3টে টিস্যুর উদাহরণ, আর এই হলো উদ্ভিদ দেহের 3টি উদাহরণ। ওকে, এবার চলে এসো এই টিস্যু সম্পর্কে কিছু স্ট্যাটিক জিকের উপরে। যেমন এই টিস্যু সংক্রান্ত বিদ্যাকে কি বলে, অর্থাৎ কি, দ্য স্টাডি অফ টিস্যু। টিস্যু সংক্রান্ত বিদ্যাকে অর্থাৎ কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? কলাবিদ্যা বা হিস্টোলজি। কি বলা হয়? হিস্টোলজি। তাহলে টিস্যু সংক্রান্ত স্টাডিকে কি বলা হয়? হিস্টোলজি। মনে রেখো, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে হিস্টোলজি টার্মটা কে কয়েন করেছিলেন, মানে হিস্টোলজি টার্মটার নামকরণ কে করেছিলেন? মনে রেখো, স্যার মেয়ার হিস্টোলজি নামকরণ করেছিলেন, স্যার মেয়ার। ওকে, আরেকটা কথা আছে যে টিস্যু কে আবিষ্কার করেছিলেন? মনে রেখো, স্যার এমএফএক্স বিচাট discovered tissue in 1792, মানে স্যার বিচাট 1792 সালে এই টিস্যুকে আবিষ্কার করেছিলেন তিনি। ওকে, আর এই জন্যে যেহেতু তিনি টিস্যু আবিষ্কার করেছিলেন তাই জন্যেই স্যার বিচাটকে বলা হয় ফাদার অফ হিস্টোলজি। তাহলে স্যার ফাদার অফ হিস্টোলজি কাকে বলা হয়? স্যার বিচাটকেই বলা হয় ফাদার অফ হিস্টোলজি। হোয়াই? কেন? তিনি এই কলাগুলোকে তিনি কলা প্রথম আবিষ্কার করেছেন। ওকে, ভেরি গুড। এবার আসো আমরা দেখে নিই ক্লাসিফিকেশন অফ টিস্যুর ক্লাসিফিকেশন দেখে নিই। দেখো মেইনলি আমরা টিস্যুকে দুটো ভাগে ভাগ করতে পারি, কি যে না, একটা অ্যানিমাল টিস্যুস আর একটা প্লান্ট টিস্যুস। ওকে, অ্যানিমাল টিস্যুকে আমরা ফার্দার 4টি ভাগে ডিভাইড করি। একটা হলো এপিথেলিয়াল টিস্যু, আরেকটা হলো কানেকটিভ টিস্যু, একটা হলো মাস্কুলার টিস্যু, একটা হলো নার্ভাস টিস্যু। ঠিক আছে, দেখো এপিথেলিয়াল মানে কি? এপিথেলিয়াল টিস্যু মানে একদম আউটার মোস্ট, প্রাণীদেহে আউটার মোস্ট যে লেয়ার থাকে সেই আউটার মোস্ট লেয়ারে যে টিস্যুগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলোকে বলা হয় এপিথেলিয়াল বা এপিথেলিয়াম টিস্যু। ওকে, তাহলে এপিথেলিয়াম টিস্যুটা হচ্ছে একদম প্রাণীদেহের আউটার মোস্ট সেল। তার মানে কি? আউটার মোস্ট টিস্যু তার মানে কি? আমাদের যে গায়ে চামড়া রয়েছে না, ত্বক, আমাদের গায়ে ত্বক রয়েছে, যে ত্বকগুলো যে টিস্যু দিয়ে তৈরি হয় সেগুলোই হচ্ছে এপিথেলিয়াম টিস্যুর একটা উদাহরণ। ওকে, তাহলে এপিথেলিয়াম টিস্যুর কাজ কি হবে না? প্রোটেকশন বাই কভারিং সেক্রেশন আর অ্যাবজর্পশন, মানে আমাদের শরীরের ভেতরের অংশটার সেক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশনকে কভারিং করা, সেটাই হচ্ছে মূল কাজ। ওকে, 2 নম্বর হচ্ছে বাইন্ডিং টিস্যু। ওকে, বাইন্ডিং টিস্যু মানে কি? বাইন্ডিং টিস্যুর কাজ হচ্ছে বাইন্ড করা, কাউকে সাপোর্ট করা, ট্রান্সপোর্টে হেল্প করা। ঠিক আছে, কানেকটিভ টিস্যু। ওকে, আচ্ছা, এগুলো ধীরে ধীরে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তারপরে দেখো মাস্কুলার টিস্যু রয়েছে। মাস্কুলার টিস্যু মানে আমাদের পেশিকলা। ঠিক আছে, সেই পেশিকলাকে আমরা বলছি মাস্কুলার টিস্যু, যেটা আমাদের মুভমেন্ট অ্যান্ড লোকোমোশনে সাহায্য করে। ওকে, আরেকটা রয়েছে নার্ভাস টিস্যু, যেটা আমাদের নার্ভের সাথে কানেক্টেড, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, যেটা আমাদের জীবন চালানোর কন্ট্রোলের জন্য কোঅর্ডিনেশনের জন্য কাজ করে নার্ভাস টিস্যু। সেই নার্ভাস টিস্যু অর্থাৎ নার্ভ সেল দিয়ে তৈরি হয় যে সমস্ত টিস্যু তাকে বলা হচ্ছে নার্ভাস টিস্যু। ওকে, তো এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই।
এবার চলে এসো প্লান্ট টিস্যু। যদি আমরা প্লান্ট টিস্যুকে ভাগ করি তো সবার আগে আমি প্লান্ট টিস্যুকে দুটো ভাগে ভাগ করব। একটা হলো মেরিস্টেম্যাটিক টিস্যু, আর একটাকে বলবো পার্মানেন্ট টিস্যু। এই মেরিস্টেম্যাটিক টিস্যুকে বাংলায় বলা হয় ভাজক কলা। বাংলায় কি বলা হয় ভাইয়া? ভাজক কলা। আর পার্মানেন্ট টিস্যুকে বাংলায় কি বলা হয় না? স্থায়ী কলা। ওকে, তাহলে প্লান্ট টিস্যুকে, উদ্ভিদ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হলো মেরিস্টেম্যাটিক টিস্যু, একটা হলো পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেম্যাটিক টিস্যু হচ্ছে ভাজক কলা। ভাজক কলার অর্থ কি বলো দেখি? ভাজক কলার অর্থ হচ্ছে যে সমস্ত কলাগুলি, যে সমস্ত কোষগুলি ডিভিশন হচ্ছে, অর্থাৎ কি সেলস আর কেপেবল অফ ডিভিশন, সেল ডিভিশন, যে সমস্ত সেলগুলো সেল ডিভিশনের সমর্থ, তাদেরকে নিয়ে যে টিস্যু তৈরি হচ্ছে সেই টিস্যুকে বলা হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যু। আর পার্মানেন্ট টিস্যু কোনগুলো? ম্যাচিওর সেলস, যে সেলগুলো ম্যাচিওর হয়ে গেছে, যে যাদের আর ফার্দার ডিভিশন হবে না। ওকে, তাহলে সেই সমস্ত টিস্যুগুলো নিয়ে যে সেই সমস্ত সেলগুলো নিয়ে, অর্থাৎ ম্যাচিওর সেল, যে সমস্ত সেল আর ফার্দার ডিভিশন হবে না, সেই সমস্ত সেলগুলো নিয়ে তৈরি হওয়া যে টিস্যু, তাকে বলছি আমরা পার্মানেন্ট টিস্যু। ওকে, এবার এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা সবাই গাছ দেখেছি, ঠিক? ধরে নাও এটা একটা গাছ। এই গাছের কি রয়েছে? শাখা প্রশাখা রয়েছে, পাতা রয়েছে, ডালপালা রয়েছে। এবার একটা জিনিস দেখো, মেরিস্টেমেটিক টিস্যু নামকরণের কারণ কিন্তু এসছে মেরিস্টেম থেকে। কি থেকে এসছে? মেরিস্টেম। আমরা একটা কথা জানি, স্টেম। এই দেখো উদ্ভিদের এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে বলি আমরা স্টেম। স্টেম মানে কি? কাণ্ড। স্টেম মানে কি? কাণ্ড। দেখো উদ্ভিদের কাণ্ডকে আমরা বলি স্টেম। তাহলে এই স্টেম দুটো ভাগে ভাগ করা যায়, হয়েছে? একটা হচ্ছে মেরিস্টেম, একটা হচ্ছে পার্মানেন্ট স্টেম। ওকে, মেরিস্টেম মানে কি? যে সমস্ত স্টেমগুলো এখনও নরম রয়েছে, অর্থাৎ কি যেগুলো কিনা উদ্ভিদকে বৃদ্ধি করতে সাহায্য করছে। ভালো উদাহরণ দিই, তোমরা যখন বাজার থেকে চারা গাছ কিনে নিয়ে আসো যখন, তখন তোমরা দেখবে সেই চারা গাছটির যতটুকুনি কাণ্ড থাকুক, ওকে, তখনও তো তার মধ্যে উড তৈরি হয়নি, কারণ গাছটা তো ছোট্ট। তাহলে যখনই, আচ্ছা ধরে নাও একটা গাছকে তুমি লাগিয়ে দিয়েছো, সেই গাছটা 4-5 বছরে হয়তো 10 ফিট মতন হাইট হয়েছে গাছটার। তো দেখবে এই 10 ফিট যখন হাইট গাছটার হয়ে গেছে, তখন তুমি দেখবে মাটি থেকে ঠিক ওপরের দিকে যে মোটা কাণ্ড রয়েছে সেটা কিন্তু শক্ত তুলনামূলকভাবে। ওকে, সেটাকে বলা হচ্ছে স্টেম। তাহলে মেরিস্টেম কাকে বলা হচ্ছে? দেখবে ওই গাছটির ঠিক একদম আগার দিকে, একদম আগায়, অর্থাৎ অ্যাপিক্যাল পজিশনে তুমি দেখবে যে ওইখানটায় নরম রয়েছে। তার মানে কি? ওইখানটা নরম থাকার মানে কি? ওইখান থেকে গাছটা আরও বাড়ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে মনে রাখবে যে গ্রোয়িং পার্ট অফ দ্য প্লান্ট অর গ্রোয়িং পার্ট অফ দ্য ট্রি ইজ কল্ড মেরিস্টেম। অর্থাৎ উদ্ভিদের যে সমস্ত জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আবার বলি, উদ্ভিদের যে সমস্ত জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোর স্টেমকে বলা হয় মেরিস্টেম। তাহলে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে কোন টিস্যু কাজে লাগে? উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে মেরিস্টেম টিস্যু কাজ করে। ওকে, আর পরবর্তী সময় সেই মেরিস্টেম টিস্যুই পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। আবার বলি, পরবর্তী সময় এই মেরিস্টেম টিস্যু পার্মানেন্ট টিস্যুতে পরিবর্তন হয়। তাহলে মেরিস্টেম টিস্যুতে যে সেলগুলো কাজ করে, সেই সেলগুলো কন্টিনিউয়াসলি সেল ডিভিশনে অংশগ্রহণ করছে, বারে বারে সেল ডিভিশন করছে এবং সেটাকে গ্রো করছে, বড় হচ্ছে, জায়গাটা একটু নরম থাকে এবং সেটাকে সহজেই ভেঙে ফেলা যায়। এবং ভাঙলে দেখবে সেখানে থ্যাক থেকে পদার্থ পাওয়া যায়। এই থ্যাক থেকে পদার্থ বেশি পাওয়া যাওয়ার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই মেরিস্টেম টিস্যুর মধ্যে যে সেলগুলো পাওয়া যায়, সেই সেলগুলো মানে সদ্যজাত সেল, মানে নিউ সেল, মানে ডটার সেল যাকে বলে। আমরা সেল ডিভিশনে ডটার সেল পড়েছিলাম, তো সেই ডটার সেল সেখানে পাওয়া যায়। আর মনে রাখবে, সদ্যজাত সেল, যে সেলটি সবেমাত্র জন্মগ্রহণ করেছে সেল ডিভিশনের পরে, সেই সেলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে, আর সেই তার যে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীরটা খুব পাতলা থাকে। এবং মনে রেখো, এই মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে যে সেলগুলো পাওয়া যায়, সেই সেলগুলোর মধ্যে কিন্তু যে গ্যাপ রয়েছে, গ্যাপ বোঝো তো? মানে একটা সেলের মধ্যে, যেমন কি দেখো, আমি দেখানোর চেষ্টা করছি এখানে, যে মনে করো যে এইখানে এই একটা সেল, তারপরে এর সঙ্গে লাগানো আরেকটা সেল, এর সঙ্গে লাগানো আরেকটা সেল,
এর সঙ্গে লাগানো আরেকটা সেল, তার মানে বুঝতে পারছি এর মধ্যে কোনো গ্যাপ নেই। এই দেখো এই সেলের সঙ্গে একদম প্রত্যেকটা সেল গায়ে গায়ে লাগানো, প্রত্যেকটা সেল গায়ে গায়ে লাগানো হয়েছে, এদের মধ্যে কোনো গ্যাপ নেই। তার মানে কি এই মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকে সেই সেলগুলো একদম তরতাজা, লিভিং সেলস ভাই, ভালো করে বোঝো। মেরিস্টেমেটিক সেল টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকে সেগুলো সদ্যজাত সেল, সেগুলো একদম নতুন সেল, লিভিং সেল। ওকে, আর পরবর্তী সময় তাহলে দেখো গাছের যে আগাটা, ওই আগাটা তো নরম থাকে, কিন্তু আবার কয়েক বছর পরে গিয়ে ওই নরম জায়গাটা কি আর নরম থাকবে না, সেটা কিন্তু দেখবে যে নরম জায়গাটা আরও উপরে উঠে গেছে, ওইটা আস্তে আস্তে পার্মানেন্ট স্টেমের মধ্যে চলে এসছে। অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যুর জন্যেই উদ্ভিদের বৃদ্ধি হয়েছে, উদ্ভিদের বৃদ্ধি বা গ্রোথটা হয়, আর সেই গ্রোথ অংশটুকুনি কয়েক বছর পরে গিয়ে পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়ে যায়। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে লিভিং সেল ছাড়া আর কিছুই থাকে না, কিন্তু পার্মানেন্ট টিস্যুর মধ্যে মনে রেখো ডেড সেল থাকে 80% অ্যান্ড 20% থাকে লিভিং সেল। কারণ পার্মানেন্ট সেল হচ্ছে এই মেরিস্টেমেটিক সেল থেকেই তৈরি হচ্ছে। তাহলে ডেড সেলগুলো, থিক সেলগুলো সেখানে জমা হয়, এবং সেই পার্মানেন্ট টিস্যু, উদ্ভিদের পার্মানেন্ট টিস্যুটাই কিন্তু একসময় এসে কি হয় না, স্টেম মানে কাণ্ড, কাঠ, আমরা যে কাঠগুলো ইউজ করি সেই উডে পরিণত হয়ে যায়। এই পার্মানেন্ট টিস্যুগুলো উডে পরিণত হয়। ওকে, এবার এই মেরিস্টেমেটিক টিস্যুকে আমরা ফার্দার ভাগ করেছি তিনটে ভাগে। একটা হলো অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, একটা হলো ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু, একটা হলো ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। ওকে, এই হলো মেরিস্টেমেটিক টিস্যুর তিনটে ভাগ। এবার যদি আমি পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলাকে যদি ভাগ করি, উদ্ভিদের দেহে স্থায়ী কলা দুই প্রকার, একটা হলো সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হলো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। ওকে, সিম্পল পার্মানেন্ট টিস্যু এটার আবার তিনটে ভাগ রয়েছে। ওকে, সেই তিনটে ভাগ কি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওকে, আর কমপ্লেক্স টিস্যুর মধ্যে আমরা কি দেখছি না, একটা রয়েছে ফ্লোয়েম, একটা রয়েছে জাইলেম। ওকে, এই ফ্লোয়েম কি কাজ করে, উদ্ভিদের পাতায় যে খাবারগুলো তৈরি হয় সেই উদ্ভিদের পাতার তৈরি খাবারগুলোকে উদ্ভিদের সমস্ত অংশে পৌঁছে দেওয়ার কাজ করে এই ফ্লোয়েম কলা, আর মূল থেকে জল বা খনিজ পদার্থ বয়ে নিয়ে পাতায় পৌঁছে দেওয়া হচ্ছে জাইলেম কলার কাজ। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এদের কি কাজ আছে, উদ্ভিদকে রিজিডিটি প্রদান করা, উদ্ভিদকে শক্ত হয়ে যাতে দাঁড়িয়ে থাকতে পারে সেগুলো প্রদান করা। তো এগুলো প্রত্যেকটাকে নিয়ে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু আলোচনা করব। ওকে ভাই, কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ কি আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই মেরিস্টেমেটিক টিস্যুকে নিয়ে আলোচনা করব। ওকে, বোঝা গেছে? ইফ ইউ এনি কোয়েশ্চেন দেন ইউ ক্যান আস্ক। ওকে, আচ্ছা, এবার দেখো আমি যে মেরিস্টেমেটিক টিস্যুটা নিয়ে আলোচনা করব তার একটা ছবি আমি এখানে রেখেছি। মেরিস্টেমেটিক টিস্যুকে আমরা তিনটে ভাগে, আচ্ছা মেরিস্টেমেটিক টিস্যু আমি অলরেডি বলে দিয়েছি, তো আমি আবারও বলি, মেরিস্টেম কোনটি। দেখো এইটাকে মনে করো আমি একটা গাছ হিসাবে ধরলাম, এই যে গাছের এই পর্যন্ত মাটির নিচে রয়েছে, এইখান থেকে এইটুকুনকে যদি আমি কাণ্ড হিসাবে ধরি, তার মানে কি এইটুকুন হচ্ছে শক্ত অংশ। দেখবে প্রত্যেকটা উদ্ভিদের এই শক্ত অংশটুকুন হলো স্টেম, কাণ্ড, আর যেটা নরম অংশ যেখান থেকে উদ্ভিদের বাড়ছে এখনও, সেই নরম অংশটিকে আমরা বলি, একদম ঠিক দেখবে গাছের আগায়, প্রত্যেকটা ডালের আগায়, মাথায়, এই জায়গাটাকে বলা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। অর্থাৎ যে সমস্ত টিস্যুগুলো খুব নরম, তুমি ভেঙে ফেলতে পারো চাইলে ইচ্ছা করে, কিন্তু স্টেমকে ভাঙতে পারো না, মেরিস্টেমকে ভাঙতে পারো। অর্থাৎ এক কথায় যদি আমি মেরিস্টেমেটিক টিস্যু বলতে চাই, তাহলে এই মেরিস্টেমেটিক টিস্যু কোথায় থাকে, তাহলে আমি বলবো যে মেরিস্টেমেটিক টিস্যু থাকে দ্য গ্রোয়িং পার্ট অফ আ ট্রি, একটা ট্রির গ্রোয়িং পার্টে, একটা প্লান্টের গ্রোয়িং পার্ট, যে পার্টটা গ্রো করছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেই সমস্ত জায়গায় মেরিস্টেমেটিক টিস্যু পাওয়া যায়। মেরিস্টেম, কমল স্টেম, কমল কাণ্ড থেকে কিন্তু এই মেরিস্টেমেটিক টিস্যুটির নাম হয়েছে। ওকে, চলো তাহলে মেরিস্টেমেটিক টিস্যুকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হলো এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, একটা হলো ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু, একটা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু। এখানে আমি তোমাদের টোটালটা এই ছবির মাধ্যমে বোঝাবো, বুঝিয়ে আমি তোমাদের পরে ডিটেলসে আলোচনা করব। ওকে, ভালো করে বোঝো। অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আমাদের উদ্ভিদ যেগুলো, আমার একটা কথা বলো তো, যে আমি যখন কোনো একটা গাছ লাগাচ্ছি, সেই গাছটা 1 বছর পরে গিয়ে যতটুকুন মোটা থাকবে, 5 বছর পরে গিয়ে কি ঠিক ততটুকুন মোটা থাকবে, না গাছটি আরও মোটা হবে?
তোমরা বলবে যে গাছটি স্যার তো মোটা হয়ে যাবে, আবার আমি বলছি যে 1 বছরের মাথায় দাঁড়িয়ে গাছটি যতটুকুন হাইটে থাকবে 5 বছর পরে গিয়ে কি সেই গাছটা ততটুকুন হাইটেই থাকবে না আরও লম্বা হবে? তোমরা বলবে হ্যাঁ স্যার লম্বা হয়ে যাবে। এবার একটা কথা ভালো করে বোঝো, এই যে গাছটি লম্বা হচ্ছে না, গাছটি লম্বা হওয়ার জন্য দায়ী কিন্তু অ্যাপিক্যাল মেরিস্টেম বা অ্যাপিক্যাল মেরিস্টেম্যাটিক টিস্যু। বোঝা গেল? কোনো উদ্ভিদ তার লেন্থকে গ্রো করার জন্যে যে টিস্যুকে, আবার বলি, কোনো উদ্ভিদ তার লেন্থকে গ্রো করার উদ্দেশ্যে যে টিস্যুকে কাজে লাগায় সেই টিস্যুকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম্যাটিক টিস্যু। ওকে, আচ্ছা এবার চলে এসো যে ল্যাটেরাল মেরিস্টেম্যাটিক টিস্যু কি। আচ্ছা ল্যাটেরাল মানে কি বোঝো? আমি যখন তোমাদেরকে 3D জিওমেট্রি করাবো তখন আমি বোঝাবো। মনে করো এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? এই সিলিন্ডারের এই যে পাশটা, এই পাশটাকে কি বলা হয় বলো? এইটাকে বলা হয় ল্যাটেরাল সাইড বলা হয় না? ল্যাটেরাল সাইড, হ্যাঁ ল্যাটেরাল সাইড বলা হয়। তো এটাকে ল্যাটেরাল মানে কি? পার্শ্ব, পাশ থেকে। ওকে, তাহলে পার্শ্বস্থ মেরিস্টেমেটিক সেল বা টিস্যু হয়েছে। তাহলে ল্যাটেরাল মানে পার্শ্বস্থ। তাহলে উদ্ভিদ লম্বা হচ্ছে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর জন্যে, কিন্তু উদ্ভিদ যে মোটা হচ্ছে তার প্রস্থে যে বাড়ছে, সেই প্রস্থে বাড়ার জন্য কোন টিস্যু কাজ করে? ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু কাজ করে। মনে রেখো, ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যুর কাজ কি? উদ্ভিদকে মোটা করা। তাহলে উদ্ভিদ মোটা হয় কেন? উদ্ভিদ মোটা হয় ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যুর জন্য। আর উদ্ভিদ লম্বা হয় কেন? উদ্ভিদ লম্বা হয় অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর জন্য। ওকে, এবার ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক এটা কি জিনিস? ঠিক দেখো, উদ্ভিদের এই ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ দেখো, উদ্ভিদ যে বড়, মানে মনে করো আম গাছ তোমরা দেখেছো, আম খাওয়ার পরে আমের আঁটিটা যখন ফেলে দিলে দেখবে কিছুদিন পরে সেই আমের আঁটি থেকে গজিয়ে কি হলো, একটা গাছ বেরিয়ে আসলো। কিছুদিন পরে দেখবে ওই আম গাছে, ওই ছোট্ট আম গাছের ওই চারাটি থেকে দেখবে ছোট্ট করে পাতা গজাচ্ছে। তার কিছুদিন পরে দেখবে পাতা গজাচ্ছে, আবার কিছু ডালপালাও গজাচ্ছে। এই যে উদ্ভিদের পাতা গজানো, উদ্ভিদের ডাল গজানো, যে সমস্ত জায়গা থেকে গজায় সেই জায়গাটাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। অর্থাৎ কি, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এই যে দেখো পাতাটা যেখানে গজালো এই জায়গাটায় টিস্যুটা পাওয়া যায়, সেটা ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। আবার এই যে জায়গাটা দেখো, এখানে একটা নতুন ডাল তৈরি হয়েছে না, এই যে নতুন একটা শাখা বেরিয়ে গেছে, এই নতুন শাখা বেরিয়েছে, এই যে জায়গাটা, এই জায়গাটায় কোন ধরনের টিস্যু রয়েছে? ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু রয়েছে। এবার আমি যদি বলি যে উদ্ভিদের এই তিনটি টিস্যুর মধ্যে, মেরিস্টেমেটিক তিনটি টিস্যুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি? আমি কিন্তু বলবো যে উদ্ভিদকে যদি বেঁচে থাকতে হয় তাহলে ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যুটাই হচ্ছে উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিস্যু। কেন? কথা হচ্ছে কেন কথা দেখো, যে সমস্ত ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে, ভালো করে বোঝো, যে সমস্ত কি রয়েছে? ঘাস জাতীয় উদ্ভিদ। আবার আমরা মাঝে মাঝে দেখি, তোমরা কেউ কদম গাছ দেখেছো তো? কদম গাছ দেখবে, কদম গাছকে যদি গোড়া থেকে কেটে দেওয়া হয়, মানে কদম গাছ বড় হয়ে গেছে, গোড়া থেকে তুমি কেটে দিয়েছো, কিন্তু দেখবে কদম গাছ গোড়া থেকে কেটে দেওয়ার পরে আবার ওই গোড়ার থেকে দেখবে ছোট করে টুইগ জন্মায়। হ্যাঁ, টুইগ মানে কি? মুকুল না কি বলে ওটাকে? মুকুল জন্মায়। তোমরা বাংলাটাকে একটু দেখে নিও, আমি বাংলা টার্মটা সেভাবে তোমাদের বলতে পারবো না। তো সেখান থেকে যে টুইগগুলো জন্মায়, অর্থাৎ শাখা প্রশাখা বেরোনোর জন্য দেখবে আবারও গাছের গোড়া থেকে ছোট্ট করে গাছের ডালপালা বেরিয়ে যায় এবং মনে হয় যে এখান থেকে আবার একটা নতুন গাছ তৈরি হবে। ওকে, তো এই যে ব্যাপারটা, যেমন উদ্ভিদ দেখো, ঘাসের জমি তোমরা দেখেছো, ঘাসের জমিতে কি হয়? মানুষ গরু, ছাগল এই সমস্ত পোষার জন্য ঘাসের জমিতে বেঁধে দেওয়া আসে। এবার আমায় একটা কথা বলো তো, ওই ঘাসের জমির ঘাস গরুতে খেয়ে ফেললে কি ঘাসগুলো মরে যায়? কখনোই না, মরে না। কেন মরে না? এই ইন্টারক্যালারি মেরিস্টেমের জন্যই মরে না। কেন? যেটুকুন অংশ গরু বা ছাগল বা মহিষ খেয়ে ফেললো মাটির ওপরের থেকে, ঠিক তার নিচে রয়েছে ইন্টারক্যালারি মেরিস্টেম। অর্থাৎ উদ্ভিদের সেই এই যে মানে যেখান থেকে, মানে আমরা কি বলি, ফোট বেরোনোর কথা বলি না, যেখান থেকে ফোট বেরিয়ে পাতা গজায়, ডাল গজায়, সেই সমস্ত জায়গা থেকে আবারও কিন্তু পুনরায় ঘাসগুলো গজিয়ে ওঠে। তাহলে ইন্টারক্যালারি সিস্টেম একটা গাছের বেঁচে থাকার জন্য খুব দরকারি, কারণ একটা গাছকে যদি গোড়া থেকে কেটে দেওয়া হয় তবুও সেই গাছটা দেখবে আবার ছোট্ট করে বের করে বেড়ে উঠছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে সেটার এই ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যুর জন্যই কিন্তু হচ্ছে, সেখান থেকে আবার পুনরায় তৈরি হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো,
মেরিস্টেমেটিক টিস্যু কি শুধু গাছের ওপরের দিকে থাকে? না, গাছের লেন্থের দিক থেকে দেখো, গাছের লেন্থ, ছবিটার দিকে খেয়াল করো, এই ছবিটার দিকে খেয়াল করো, দেখো এটা হচ্ছে গাছের ওপরের অংশ, এইটাকে বাড়ানো হচ্ছে, এই দিকে বাড়ছে কার জন্যে? এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর জন্যে। আবার দেখো যে উদ্ভিদের মূল, এই মূলটাও তো নিচের দিকে যাচ্ছে আস্তে আস্তে, এই যে মূলের মাথা, যেটা এই মূলের মাথায় যে টিস্যুটা পাওয়া যায় সেটাকেও কিন্তু অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু বলে। বোঝা গেল? তাহলে দেখো এটাকে এই জন্য দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শুট অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। শুট অ্যাপিক্যাল মানে কি? শুট মানে কি? যেখান থেকে পত্র মুকুলিত হয়, পত্রমুকুল হয়, সেই পত্রমুকুলটাকে বলা হচ্ছে এই যে শুট অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। আর যেখান থেকে মূল, এই যে মূলের ক্যাপ মানে মূলের নিচের অংশ, এখান থেকে মূলটা আস্তে আস্তে মাটির নিচে, আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে, এটাকে বলা হয় রুট অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। অর্থাৎ উদ্ভিদের ওপরে এবং নিচে বৃদ্ধি যা হচ্ছে কার জন্যে হচ্ছে? অ্যাপিক্যাল টিস্যুর, অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর জন্য হচ্ছে হলো। আর ল্যাটেরাল টিস্যুর জন্য কি হচ্ছে? এইখানে দেখা যে ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যুর উদাহরণ দেওয়া রয়েছে, এইখান থেকে কাণ্ডটুকুন কেটে এখানে নেওয়া হয়েছে। ছবিটা দেখো, এই যে বলয়গুলো দেখছে আস্তে আস্তে উদ্ভিদটা, এই যে প্রথমে একটা লাইন ছিল, তারপর একটা, যে মোটা হচ্ছে গাছটা, তাহলে এই মোটা হচ্ছে কিসের জন্য? ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যুর জন্য মোটা হচ্ছে। ওকে। আর উদ্ভিদের থেকে গাছের পাতা বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে, ফল বেরোচ্ছে যে সমস্ত অঞ্চল থেকে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে নোড। ওকে। সেই নোড থেকে, নোডে কোন ধরনের টিস্যু রয়েছে? সেখানে কিন্তু ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু রয়েছে। আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা দেখে নিই প্রত্যেকটা টিস্যু সম্পর্কে। আচ্ছা, একটু এদের বাংলা নামগুলো বলে দেওয়া উচিত। দেখো, মেরিস্টেমেটিক টিস্যু মানে কি? মেরিস্টেমেটিক টিস্যু মানে হচ্ছে ভাজক কলা, ভাজক কলা। ওকে। আচ্ছা, অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু মানে কি? অগ্রস্ত ভাজক কলা, যেটা একদম অগ্রভাগে থাকে, উদ্ভিদের একদম অগ্রভাগে। এই অগ্রভাগ মানে এই শুটের অগ্রভাগে থাকবে, আবার কি রুটেরও অগ্রভাগে থাকবে, তাই এই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা। হয়েছে। এই ইন্টারক্যালারি মেরিস্টেমেটিককে বলা হয় নিবেশিত ভাজক কলা। নিবেশিত, যেখান থেকে নিবেশ হবে উদ্ভিদের, যেখান থেকে সৃষ্টি হবে নতুন কোনো পাতা, ডাল, পালা, যাই হোক। ওকে। আর হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু মানে হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। বোঝা গেছে? বাংলা নামগুলো বলে দিলাম। এবার দেখো, আমরা প্লান্ট টিস্যুর আজকের আলোচনার মধ্যে আনছি মেরিস্টেমেটিক টিস্যু নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওকে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু আমরা কি পড়েছি? ভাজক কলা। তাহলে ভাজক কলা কেন নাম হচ্ছে আবার বলি। দেখো, উদ্ভিদের যেটা কোমল অংশ, যেখান থেকে উদ্ভিদের গ্রো হচ্ছে, সেই গ্রোয়ের জায়গাটাতে তো মানে একদম থ্যাকথেকে অবস্থায় থাকে, তাই না? খুব নরম থাকে। কারণ কি? সেইখানে কন্টিনিউয়াস সেল ডিভিশন হচ্ছে। সেখানে কি হচ্ছে? কন্টিনিউয়াস সেল ডিভিশন হচ্ছে। তাহলে যে সমস্ত সেল কন্টিনিউয়াসলি ডিভিশন হচ্ছে, সেই কন্টিনিউয়াস সেল ডিভিশনের যে অংশ, সেই অংশটা কাকে নিয়ে গঠিত হয়েছে? মেরিস্টেমেটিক টিস্যু নিয়ে গঠিত হয়েছে। ওকে। ক্লিয়ার হলো? তাই জন্য বলা হচ্ছে ভাজক কলা। ভাজক মানে কি? যেটা ভাঙছে, বিভাজিত হচ্ছে। ঠিক আছে? ওকে। এবার চলে এসো প্রথম পয়েন্ট। মেরিস্টেমেটিক টিস্যুজ আর থিন ওয়ার্ল্ড কম্প্যাক্টলি অ্যারেঞ্জড উইথ ইম্যাচিউর সেলস দ্যাট কিপ অন ডিভাইডিং কন্টিনিউয়াসলি। বলছে মেরিস্টেমেটিক টিস্যুজ আর থিন ওয়ার্ল্ড, এদের যে প্রাচীর থাকে, প্রাচীরটা খুব মানে পাতলা থাকে, অ্যান্ড কম্প্যাক্টলি অ্যারেঞ্জড, এবং এটা কম্প্যাক্টলি অ্যারেঞ্জড থাকে। এখানে টিস্যুর মধ্যে কোনো এখানে সেলগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকে না, উইথ ইম্যাচিওর সেলস, এবং এখানে ইম্যাচিওর সেলস থাকে। ইম্যাচিওর বলতে কি? যেটা সদ্যজাত সেল, যেটা এখনও কমপ্লিটলি পার্মানেন্ট হয়ে উঠতে পারেনি, সেই সমস্ত সেলগুলো দিয়েই এই মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হচ্ছে। অ্যান্ড দ্যাট কিপ অন ডিভাইডিং কন্টিনিউয়াসলি, এবং যে সেলগুলো কন্টিনিউয়াসলি ডিভাইডিং হতেই আছে। ওকে। 2 নম্বর পয়েন্ট, গ্রোয়িং রিজনস অফ দ্য প্লান্ট ইজ কল্ড মেরিস্টেম। তাহলে মেরিস্টেম আমি আগেই আলোচনা করেছি। মেরিস্টেম কোথায়, কোন জায়গাটাকে বলা হয়? উদ্ভিদের যে অংশটুকুন গ্রো করছে, যে অংশটুকুন বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধি পাওয়া অংশটুকে, কোমল অংশটুকে বলা হয় মেরিস্টেম। আর সেই মেরিস্টেমের মধ্যে যে সেল, যে টিস্যুগুলো থাকে, তাকে বলা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। আর যদি বলা হয় মেরিস্টেমেটিক সেল কোনটা, তাহলে বলবে মেরিস্টেমের মধ্যে, মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে যে সেলগুলো পাওয়া যায় তাকে বলা হয় মেরিস্টেমেটিক সেল। ওকে, ভেরি গুড। তারপর কি বলছে? দ্য নিউ সেল প্রডিউস দ্য ইনিশিয়াল মেরিস্টেমেটিক টিস্যুজ। তাহলে এটাই বললাম যে নতুন নতুন সেলগুলো ডিভিশন হয়ে যে কোষের যে কলার তৈরি করে, সেই কলাটাকেই বলা হচ্ছে ভাজক কলা। স্লোলি দে গ্রো। আর এই মেরিস্টেমেটিক টিস্যুগুলো ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ডিফারেন্সিয়েট, তারা আলাদা আলাদাভাবে ভাগ হয়, অ্যান্ড ম্যাচিওর ইনটু পার্মানেন্ট টিস্যুজ, এবং তারপর সেগুলো পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। ওকে। আচ্ছা, দ্য মেরিস্টেমেটিক সেলস আর স্ফেরিক্যাল অর পলিগনাল শেপ। যদি মেরিস্টেমেটিক সেলগুলোর কথা বলো, তাহলে মনে রাখবে মেরিস্টেমেটিক সেল অর্থাৎ যেগুলো নতুন সদ্য সেল, সেগুলো দেখতে অনেকটা গোলাকার হয় বা পলিগনের মতন হয়। পলিগন বলতে দেখো, এই সেলগুলো হয় এরকম দেখতে হবে,
না হলে এরকম, এই যে এরকম দেখতে হবে, মানে পলিগোনাল হবে, ঠিক আছে। এই আমাদের পলিগোনাল, এভাবে আমরা পলিগোনাল এঁকে আঁকি কি না, এইভাবে, এই যে এরকম পলিগোনাল এরকম দেখতে হবে এই টিস্যু সেলগুলোকে, ওকে। আচ্ছা, তারপরের পয়েন্ট কি বলছে, তারপরের পয়েন্ট বলছে ইচ সেল হ্যাজ অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম। এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এই মেরিস্টেমেটিক টিস্যুতে যে সেলগুলো পাওয়া যায় সেই সেলে প্রচণ্ড পরিমাণে সাইটোপ্লাজম পাওয়া যায়। আর সাইটোপ্লাজম মানে কি, কোষের ধাত্র, কোষ ধাত্রকে বলা হয় সাইটোপ্লাজম। এবং তার মধ্যে মনে রাখবে প্রমিনেন্ট নিউক্লিয়াই থাকে, নিউক্লিয়াই হচ্ছে নিউক্লিয়াসের বহুবচন, তার মানে সেই সেলগুলোর মধ্যে মানে একদম খুব স্পষ্ট, সুস্পষ্ট বা সুদৃঢ় নিউক্লিয়াস থাকবে এবং তার মধ্যে সাইটোপ্লাজমের আধিক্য দেখা দেবে, ওকে। যার কারণেই তো উদ্ভিদের কমল অংশটুকে ভাঙলে তুমি দেখবে থেকে পদার্থ দেখতে পাবে তোমরা, ওকে। ভেরি গুড। নেক্সট পয়েন্ট কি, দিস সেলস আর অলওয়েজ লিভিং সেলস। তাই মনে রেখো মেরিস্টেমেটিক টিস্যুতে যে সেলগুলো থাকে সেই মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো কিন্তু অলওয়েজ লিভিং সেলস, মানে জীবিত সেল, ওকে। নেক্সট, মেরিস্টেমেটিক টিস্যুজ আর ডিভাইডেড ইনটু 3 টাইপস। আর এই মেরিস্টেমেটিক টিস্যুকে 3টে ভাগে ভাগ করা হয়, অলরেডি আমরা আলোচনা করেছি। একটা হলো অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, বাংলায় বলবো অগ্রস্থ ভাজক কলা। ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু, বাংলায় বলবো পার্শ্বস্থ ভাজক কলা। ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু, বাংলায় বলবো নিবেশিত ভাজক কলা, ওকে। ভেরি গুড। এবার আমরা এই 3টে জিনিসকে একটু আলাদা আলাদা করে দেখে নিই। দেখো, এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুটাই খুব গুরুত্বপূর্ণ। কেন? এটা উদ্ভিদের যেমন করে রুট এবং শুট দুটোকেই যেহেতু এরা বৃদ্ধি ঘটাচ্ছে, মানে উদ্ভিদের মাটির নিচেও বৃদ্ধি ঘটাচ্ছে এই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, আবার উদ্ভিদের ওপরের কাণ্ডের অংশটাকেও সে বৃদ্ধি ঘটাচ্ছে। তাই জন্যে মনে রাখবে অগ্রস্থ ভাজককলা কোথায় পাওয়া যায়, দিস টিস্যুজ আর ফাউন্ড ইন দ্য রুট অ্যান্ড স্টেম অ্যাপেক্স। অ্যাপেক্স মানে কি, অ্যাপেক্স মানে হলো টিপ পয়েন্ট, অ্যাপেক্স মানে টিপ পয়েন্ট, একদম সর্বোচ্চ স্থান। অ্যাপেক্স কোর্ট, যেমন অ্যাপেক্স কোর্ট সম্পর্কে বলেছিলাম, অ্যাপেক্স কোর্ট মানে কি, সর্বোচ্চ কোর্ট, মানে সুপ্রিম কোর্টকে বলা হয় অ্যাপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি। তাহলে অ্যাপেক্স মানে টিপ পয়েন্ট, একদম সর্বোচ্চ স্থান। তাহলে এই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু হয় মূলের সর্বোচ্চ স্থানে থাকবে, আর না হলে কাণ্ডের সর্বোচ্চ স্থানে থাকবে, ওকে। আচ্ছা, দ্য ইনিশিয়াল গ্রোথ স্পেশালি অফ লেন্থ অফ দ্য প্লান্টস টেক্স প্লেস ডিউ টু দিস টিস্যু। এই টিস্যুর জন্যেই কিন্তু উদ্ভিদের লেন্থের গ্রো হয়, উদ্ভিদের দৈর্ঘ্যের গ্রোটা হয়, ওপরে নিচে উদ্ভিদের গ্রো হয়, কার জন্যে, এই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর জন্যে। মনে রেখো স্যার হ্যাভারল্যান্ড, ঠিক আছে, স্যার হ্যাভারল্যান্ড এই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুকে ফার্দার আরও 3টে ভাগে ভাগ করেছেন, হ্যাঁ। তাহলে স্যার হ্যাভারল্যান্ড ইনি একজন অস্ট্রিয়ান বোটানিস্ট ছিলেন, অস্ট্রিয়ান বোটানিস্ট। ইনি কি করলেন, ইনি এই অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুকে 3টি ফার্দার ভাগে ক্লাসিফাই করলেন। একটা করলেন প্রোটোডার্ম, একটা হলো প্রোক্যাম্বিয়াম, একটা হলো পেরিব্লেম, ওকে। দেখে নিই আমরা প্রোটোডার্ম কী জিনিস। ইট ইজ দ্য আউটার মোস্ট লেয়ার, মানে এই এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর সব থেকে বাইরের যে অংশ, সেই বাইরের অংশটাকে বলা হচ্ছে প্রোটোডার্ম, ওকে। একটা কথা মাথায় রেখো, ডার্ম শব্দের অর্থ হলো ত্বক। কি বললাম, ডার্ম, DERM, ডার্ম, ডার্ম একটা রুট ওয়ার্ড, আর এই ডার্ম শব্দের অর্থ কিন্তু ত্বক। তাহলে প্রোটোডার্ম কোথায় পাওয়া যাবে না, যেখানে প্রোটোডার্ম কোথায় পাওয়া যাবে ভাই, যেখানে কি থাকবে না, উদ্ভিদের ত্বক রয়েছে, অর্থাৎ একদম আউটার মোস্ট লেয়ার, সেটাকে আমরা বলছি প্রোটোডার্ম। আর এই প্রোটোডার্ম কি প্রডিউস করছে, এপিডার্মিস, হেয়ার্স, হেয়ার্স বলতে কি, রুট হেয়ার্স, মানে মূল রোম যেটাকে বলে, মূল রোম বা মূলের কেশ, ভেলামেন, স্টোমেটা, হ্যাঁ, এই সমস্ত কমল কমল জিনিস একদম আউটার মোস্ট পার্টগুলোকে তৈরি করছে। দ্যাট ইজ ইট ফর্মস এপিডার্মাল টিস্যু সিস্টেম, অর্থাৎ কি, এটা ত্বক কলাতন্ত্রকে প্রতিষ্ঠা করে। ত্বক কলাতন্ত্র মানে একদম চামড়া আর কি, যেটাকে বলে মানে ছাল, গাছের একদম ওপরের অংশ, বাইরের অংশ, ঠিক আছে। এরপর দেখো প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম ইট ইজ দ্য ইনার মোস্ট পার্ট। ঠিক প্রোটোডার্মটা যেমন বাইরের পার্ট, সব থেকে বাইরের পার্ট এই এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর, ঠিক প্রোক্যাম্বিয়ামটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুর একদম ইনারের পার্ট, একদম ইনার, ভেতরের পার্ট, ইনার মোস্ট পার্ট অফ দ্য মেরিস্টেম, ওকে। ইট গিভস রাইজ টু দ্য স্টেল হুইচ কম্প্রাইজেস প্রাইমারি ভ্যাসকুলার টিস্যুজ, গ্রাউন্ড টিস্যুজ जैसे कि পিথ, মেডুলারি রেজ অ্যান্ড পেরিসাইক্লিক। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি যদি উদ্ভিদের টিস্যুকে দুটো ভাগে ভাগ করি না,
একটাকে তো আমি ভ্যাসকুলার টিস্যু বলতে পারি। ভ্যাসকুলার টিস্যুগুলো যে সমস্ত টিস্যুগুলো উদ্ভিদের খাদ্য বা জলকে মানে আদান প্রদান করে সেগুলোকে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু। আর সেই ভাস্কুলার টিস্যুগুলোকে রিজিডিটি প্রদান করার জন্যে, তাদেরকে পৃথক করে রাখার জন্য, মানে অ্যাপিক্যাল মেরিস্টেম থেকে তাদেরকে পৃথক করে রাখার জন্যে, অর্থাৎ কি ভাজক কলা থেকে স্থায়ী কলাকে পার্থক্য করে রাখার জন্য কিন্তু এই পেরিকাম্বিয়াম কাজ করে। ওকে, আচ্ছা, এরপর দেখো পেরিব্লেমটা কোথায় থাকে দেখো ভালো করে বুঝবে। সরি পেরিব্লেমটা দেখো, এটা হচ্ছে মাটির নিচে রয়েছে উদ্ভিদের মানে মূল অংশ, এখান থেকে মূল টুল রয়েছে, আর এখান থেকে শুরু হচ্ছে উদ্ভিদের কাণ্ডের অংশ। ঠিক আছে, কাণ্ডের অংশ শুরু হচ্ছে এই যে জায়গাটা, অর্থাৎ কি উদ্ভিদের মূলের যে কমল অংশ থেকে উদ্ভিদের যে কাণ্ডের অংশ শুরু হচ্ছে, এই জায়গাটাতে এই জায়গাটার যে সেকশন, সেই সেকশনটাকে কিন্তু বলা হয় পেরিব্লেম। অর্থাৎ কি এই পেরিব্লেমের আরেকটা নাম আছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, মানে মাটির কাছাকাছি যে টিস্যু সিস্টেম থাকে সেই মাটির কাছাকাছি টিস্যু সিস্টেমকে বলা হয় পেরিব্লেম। ওকে, পেরিব্লেম কি হয়? পেরিব্লেমটা হচ্ছে উদ্ভিদের ওপরের অংশ, মাটির ওপরের অংশ এবং মাটির নিচের অংশটার ওই যে জয়েনিং পয়েন্ট, ওইখানেই পেরিব্লেম দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা কি করে? ইট প্রডিউসেস হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস হয়েছে। আর এটা কোথায় অবস্থান করে? প্রোটোডার্ম আর প্রোক্যাম্বিয়ামের ঠিক মাঝখানে অবস্থান করে। ওকে, আচ্ছা, এখানে দেখো হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস তৈরি করে। হাইপোডার্মিস মানে কি? অধস্তক। কর্টেক্স মানে কি? অন্তঃস্থক। কর্টেক্স মানে বহিস্তক। আর এন্ডোডার্মিস মানে কি? অন্তঃস্থক। এইগুলোকে নিয়েই এই পেরিব্লেম তৈরি হয়। ওকে, এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ততটা ইম্পর্ট্যান্ট নয় যতটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের সমস্তগুলো মানে হাইলাইট করে পড়ানোর চেষ্টা করব। এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করার মতন কিছুই নয়, তবে যাতে তোমরা পুরো সিস্টেমটা বুঝতে পারো এই জন্যেই কিন্তু আমি এটা পড়াচ্ছি। আদারওয়াইজ এখান থেকে এক্সামে কিন্তু সেরকম কোনো প্রশ্ন আসে না বললেই চলে। ওকে, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা দুদিন পরেই ভুলে যাবে। এই জন্য আমি টোটালটাই পড়ানোর চেষ্টা করছি। ক্লিয়ার হলো? ভেরি গুড। এবার আমরা চলে এসেছি ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু মানে কি? পার্শ্বস্থ ভাজক কলা, অর্থাৎ উদ্ভিদের যে প্রস্থে বৃদ্ধি হবে, মানে উদ্ভিদটা যে মোটা হবে, সেই মোটা হওয়ার জন্য যে টিস্যুটি লাগে সেই টিস্যুটাকে আমরা বলে থাকি কি না, যে ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু। দেখো, ওয়িং টু সেল ডিভিশন ইন দিস টিস্যু গ্রোথ ইন দ্য গার্থ অফ রুটস অ্যান্ড স্টেমস টেক্স প্লেস। অর্থাৎ উদ্ভিদের মূলও মোটা হবে, উদ্ভিদের কাণ্ডও মোটা হবে। এটা মোটা হওয়ার জন্য যে টিস্যু কাজ করে সেই টিস্যুকে বলা হয় পার্শ্বস্থ ভাজক কলা বা ল্যাটেরাল মেরিস্টেমেটিক টিস্যু। ওকে, ক্লিয়ার হলো? ভেরি গুড। তাহলে নেক্সট পয়েন্ট কি? হেন্স ইট ইনক্রিজেস উইডথ অফ দ্য রুট অ্যান্ড স্টেম। আর এই জন্যে এই ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু উদ্ভিদের রুট অ্যান্ড স্টেমকে উইডথে ইনক্রিজ করে, তাদের প্রস্থে বাড়িয়ে দেয়, গাছটিকে মোটা করতে সাহায্য করে। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট পয়েন্ট আজকের লাস্ট পয়েন্ট আমরা পড়তে চলেছি ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু মানে কি? নিবেশিত ভাজক কলা। অর্থাৎ কি যে সমস্ত জায়গা থেকে উদ্ভিদের পাতা, উদ্ভিদের শাখা প্রশাখা যেখান থেকে গজিয়ে ওঠে বা গজায়, সেই জায়গায় যে টিস্যুগুলো থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। দিস টিস্যুস আর লোকেটেড অ্যাট দ্য বেস অফ ইন্টারনোড অফ লিফের যে ইন্টারনোড কোন জায়গাটাকে বলা হচ্ছে ইন্টারনোড? দেখো, এটা হলো কাণ্ড, এখান থেকে একটা পাতা গজিয়ে উঠেছে। ঠিক আছে, এখান থেকে কি হয়েছে? একটা পাতা গজিয়ে উঠেছে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ইন্টারনোড। কি বলে এই জায়গাটাকে? ইন্টারনোড বলে। হয়েছে? আচ্ছা, ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিমেন্স অফ দ্য এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যুস হুইচ ইজ ডিভাইডেড by the incoming of permanent tissue in the center. Okay, plants increases its length by the activity of this. উদ্ভিদের যে লেন্থের ইনক্রিজ হয় সেটা কিন্তু এর অ্যাক্টিভিটির জন্যেই হয়ে থাকে। ওকে, দেখো এর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি? ইটস ইম্পর্টেন্স ইজ ফর। এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যে উদ্ভিদের সবথেকে গুরুত্বপূর্ণ টিস্যু কোনটি যার জন্য উদ্ভিদ পুনরায় বেঁচে যেতে পারে। তাহলে উদ্ভিদের গুরুত্বপূর্ণ টিস্যু সেটি। দেখো, এটা কি হয় যে না, যখন উদ্ভিদের ওপরের অংশটুকুন ভেজিটেরিয়ান অ্যানিমেলসরা যখন খেয়ে ফেলে তখন সেই খাওয়া অংশ থেকে কিন্তু আবারও এই ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যুর জন্যেই কিন্তু সেখান থেকে আবার নতুন করে পাতা, ডাল, শাখা প্রশাখা গজিয়ে আবার গাছটি বা ঘাসটি পুনরায় বেঁচে ওঠে। এবং তার একটা বিরাট বড় উদাহরণ হচ্ছে ঘাস। ওকে,
ঘাস হচ্ছে তার বিরাট বড় একটা উদাহরণ। আশা করছি তাহলে টোটালটা তোমরা বুঝতে পেরেছো। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যদি আমার কোনো পয়েন্টে কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে তো সেগুলোও তোমরা বলবে, আমি সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। ওকে, তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আমি পরপর দেখি এই টিস্যুটাকে 2-3টি ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেওয়ার, তারপরে আমরা অন্য সিস্টেমের মধ্যে যাব। ওকে, ঠিক আছে তাহলে।